আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মডিফায়ারের গত ক্লাসে আমরা মডিফাই দ্য নাউনের কয়েকটি শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা অবশিষ্ট অংশটুকু আমরা আলোচনা করবো মডিফাই দ্য নাউনের। আমরা বলেছিলাম মডিফাই তিন রকম হয়। মডিফাই দ্য নাউন বলা থাকে, মডিফাই দ্য ভার্ব বলা থাকে, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বলা থাকে। অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব বললে একই রকম আনসার হয়ে, এই জন্য আমি একসাথে দিচ্ছি। মানে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি: মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য ভার্ব, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা মডিফাই দ্য নাউন পড়ছিলাম গত ক্লাসে, তাহলে ওটারই ধারাবাহিকতায় আমি পরবর্তী আলোচনাগুলো করছি আজকের ক্লাসে। সেটা হচ্ছে কি, মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ বললে তখন আমরা কি দিয়ে আনসার করবো? আমরা ছোটবেলায় পড়েছো এরকম কিছু শব্দ, দিস, দ্যাট, দিস, দোজ। দিস এটা, দ্যাট ওইটা, নিশ্চয়ই তোমরা জানো। দিস এইগুলো, দোজ ওইগুলো। এই চারটে শব্দকে ডেমনস্ট্রেটিভ বলে। তাহলে আমরা যখন দেখবো যে কোনো হিস্ট্রিক্যাল বিষয় নিয়ে কথা হচ্ছে, তাহলে দ্যাট বা দোজ আনসার করবো। ঠিক আছে? মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভ যখন বলবে আমরা, তখন তো এই চারটে শব্দের মধ্যেই আমাদের আনসার করতে হবে। তো এই চারটে শব্দের মধ্যে যদি আমরা নিকটবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দেখি, ওখানে মানে সাধারণত প্রি মডিফাই বলবো। এটা ব্র্যাকেটের পরে যে ব্যক্তি, বস্তু, জায়গা থাকবে, ওটা যদি নিকটবর্তী কোনো বা আমাদের আলোচনার বিষয় হয়, তাহলে আমরা দিস ইউজ করবো। একাধিক হলে দিস ইউজ করবো। আর যদি কোনো হিস্ট্রিক্যাল বা দূরবর্তী কোনো বিষয় নিয়ে কথা হয়, তখন একটা হলে দ্যাট, বেশি হলে দোজ আনসার করবো। এই হচ্ছে মডিফাই দ্য নাউন উইথ ডেমনস্ট্রেটিভের আনসারগুলো। তাহলে এই চারটার মধ্যে আমাদের আনসার সীমাবদ্ধ থাকবে, এটা অনেক সোজা আছে। আরেকটা হচ্ছে মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল বলতে পারে। আর্টিকেল তো আমরা ছোটবেলা থেকে মোটামুটি শিখে এসেছি, আমরা সবাই জানি। তাহলে আমরা মডিফাই দ্য নাউন নর্মালি কীভাবে আনসার করবো, কেমন প্রশ্ন করি। মডিফাই দ্য নাউন আবার চারটা শব্দ বললাম। একটা হচ্ছে কি, মডিফাই দ্য নাউন উইথ পজেসিভ, আরটা ছিল কোয়ান্টিফায়ার, আরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, আরটা হচ্ছে আর্টিকেল। চার রকম আমরা মডিফাই দ্য নাউনের শর্ত বললাম। এই চারটা শর্তকে আবার একটা আলাদা নাম দেয়, সেটা হচ্ছে ডিটারমিনার বলে। কি বলে? মডিফাই দ্য নাউন উইথ যদি ডিটারমিনার বলে, তাহলে মডিফাই দ্য নাউন উইথ ডিটারমিনার বললে নতুন কোনো কিছু নয়। ওই যে আমরা পড়েছি মডিফাই দ্য নাউন উইথ পজেসিভ, কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল। এই চার রকম মিলেই চারটাকেই একসাথে ডিটারমিনার বলে। তাহলে ডিটারমিনার বললে আমাদেরকে ওই চার রকমের মধ্য থেকেই আমাদের আনসারটা খুঁজে বের করতে হবে। যেটা যখন অ্যাপ্লাই করে, যেটা যখন প্রযোজ্য হয়, মানায় সেন্টেন্সের সাথে, সে অনুযায়ী আমাদেরকে আনসার করতে হবে। তো মডিফাই দ্য নাউনের একটা শব্দ বললাম মূলত আমরা, একটা শব্দের ভিতরে মূলত চারটা শব্দ পড়েছি আমরা। এবার আসি মডিফাই দ্য নাউন উইথ আরেকটা শব্দ করি, সেটা হচ্ছে মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ বললে। কখনো নাউন ইন অ্যাপোজিশন বলে, কখনো অ্যাপোজিটিভ বলে। অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ বললে কি আনসার করব? সেক্ষেত্রে হচ্ছে আনসার করতে হবে পূর্ববর্তী যে নাউনটা থাকবে সেই নাউনের একটা বিকল্প পরিচয় দিতে হবে। মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ বললে আমাদেরকে যে ব্র্যাকেটের এই কথাটা বলা থাকবে, উইথ অ্যাপোজিটিভ কথাটা বলা থাকবে, তার পূর্ববর্তী যে নাউনটা থাকবে, মানে আগে যে নাউনটা থাকবে, ওই নাউনটারই একটা বিকল্প পরিচয় আমাদেরকে দিতে হবে। বিকল্প পরিচয়টা কীরকম? ধরো চট্টগ্রাম, চট্টগ্রামের কি কি পরিচয় থাকতে পারে? চট্টগ্রামকে বন্দরনগরী বলা হয়, তাহলে বন্দরনগরী হচ্ছে চট্টগ্রামের একটা বিকল্প নাম। আবার চট্টগ্রামকে আবার বলা হয় যে বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। তাহলে বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী, এই কথাটাও একটা চট্টগ্রামের বিকল্প পরিচয়। এভাবে করে আমাদেরকে বিকল্প পরিচয়টা লিখে দিতে হবে। লেখার সময় কী করতে হয়, আমরা যেটুকু লিখবো পরিচয়, সেই দুই পাশে দুইটা কমা হয় সাধারণত নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে। তাহলে এটা লিখবো, আবার একটা বিষয় আমরা খেয়াল করবো কেন লেখার সময়, সেটা হচ্ছে কি, আমি যে পরিচয়টা দিব, ওই পরিচয়টা যদি মানে ওটার জন্য স্পেশাল পরিচয় হয়, অন্য কারোর জন্য কমন হয় না হয় আর কি। যেমন ধরো আমি যদি কবি নজরুল মনে করি, নজরুল কি, আমি যেমন নজরুল বলা আছে, একটা সেন্টেন্সে বলা আছে নজরুল। ধরো আমি এক্সাম্পল দিয়ে দিই তোমাদের, নজরুল। এরপর বললো যে পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ, উইথ অ্যাপোজিটিভ যখন বলবে, তখন আমাদের নিয়ম হচ্ছে কি, তাহলে পোস্ট মডিফাই যেটা হচ্ছে আমরা আগের নাউনটাকে নিয়ে কাজ করবো। আগের নাউন কি? নজরুল। তাহলে নজরুলের একটা বিকল্প পরিচয় দিতে হবে। এখন বলা আছে কি, নজরুল showed incredible talent
from his childhood. নজরুল কি বলবো, নজরুল ছোটবেলা থেকেই অবিশ্বাস্য রকমের প্রতিভা দেখিয়েছিল। কেমন? এখন আমাদেরকে কি বলবো এখানে শর্তটা, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ। তাহলে এই অ্যাপোজিটিভটা কি হবে, নজরুলের একটা বিকল্প পরিচয় দিতে হবে আমাদেরকে। নজরুলের বিকল্প পরিচয় কি? নজরুলের অনেকগুলো পরিচয়। একটা হচ্ছে নজরুল হচ্ছে একজন বিদ্রোহী কবি। এখন আমি যখন বলি একজন বিদ্রোহী কবি, তখন একজন বিদ্রোহী কবি এই কথাটা নজরুলের জন্য স্পেশাল না, আরও বিদ্রোহী কবি আছে। কিন্তু আমি যখন বলবো বাংলাদেশের বিদ্রোহী কবি, তখন বা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি, এমনটা বললে কিন্তু এটা স্পেশাল হয়ে যাচ্ছে। স্পেশাল হলে তখন আমরা দিয়ে শুরু করবো, বলবো যে দ্য রেবেল পোয়েট অফ বেঙ্গলি লিটারেচার। তখন আমাদেরকে আনসারটা এভাবে করে করতে হবে, তো দিয়ে শুরু করতে হবে। যদি অন্যদের সাথে, যেমন আমি যদি শুধু বলতাম যে একজন বিদ্রোহী কবি, তখন রেবেল পোয়েট বললে হয়ে যেত। একইভাবে নজরুল আমাদের জাতীয় কবি, তাহলে কি বলতো দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তো দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ কি আর আছে? না, আর নেই। উনি একক, যার কারণে আমরা দিয়ে শুরু করছি। তাহলে মডিফাই দ্য নাউন উইথ অ্যাপোজিটিভ বললে এভাবে করে আমরা পূর্ববর্তী যে নাউন থাকবে সেই নাউনের একটা বিকল্প পরিচয় দিব। বিকল্প পরিচয় দিতে গিয়ে পরিচয়টা যদি ওই ব্যক্তি বস্তুর জন্য স্পেশাল হয়, তাহলে আমরা দিয়ে শুরু করবো। স্পেশাল না হলে আমরা কি দিয়ে শুরু করবো? সাধারণত এন দিয়ে শুরু করবো। এই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। কখনো হু হুইচ দিয়েও করা যায়, এটা হচ্ছে খুবই রেয়ার। আমরা ওদিকে না যাই আপাতত। অ্যাপোজিটিভ মানে আমরা মনে রাখি যে কি সাধারণত দিয়ে আনসার শুরু করতে হবে, অথবা এন দিয়ে আনসার শুরু করতে হবে, একটা পরিচয় দিতে হবে ব্যক্তি বা বস্তুটার। এই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে মডিফাই দ্য নাউনের আমরা আরেকটি শর্ত শিখে ফেললাম। এবার আসি মডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। কখনো এটা বলা থাকে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ইংরেজিতে কথা বলতে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আছে। কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে যৌগ। অর্থাৎ যখন এগুলোকে অবশ্যই অন্য একটা নামও ইউজ করার সময় হাইফেনেটেড বলে, হাইফেন দিয়ে যে অ্যাডজেক্টিভগুলো বানানো হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ একাধিক শব্দ নিয়ে অনেক সময় সিঙ্গেল অর্থ দেয়। একাধিক শব্দ কিন্তু অর্থ দিবে সিঙ্গেল। এগুলোকে কি বলে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। যেমন আমি যদি বলি যে উঁচু বিল্ডিংকে আমরা জাস্ট হাই বিল্ডিংস বলতে পারি। কিন্তু আবার আমরা কি বলতে পারি? সাধারণত বহুতল ভবনগুলোকে আমরা কি বলি? মাল্টি স্টোরিড বিল্ডিং। তাহলে মাল্টি স্টোরিড বিল্ডিং বললে তখন কি হচ্ছে? দুইটা শব্দ মিলে একই মিনিং। মাল্টি স্টোরিড মানে কি? অনেক উঁচু ভবন, বহুতল ভবন। তাহলে মাল্টি স্টোরিড দুইটা শব্দ মিলেই বলতে একটা শব্দ হচ্ছে। আবার মনে করো সুস্বাদু ইংলিশ হচ্ছে কি? টেস্টি বললে তো একটা সিঙ্গেল শব্দ, কিন্তু আমরা এটা টেস্টি না বলে কি বলতে পারি? বলা যায় যে ফিঙ্গার লিকিং বলে। অনেক সুস্বাদু বলে এটাকে আমরা কি আঙ্গুল চুষে খাই, এই জন্য কি বলে? ফিঙ্গার লিকিং বলে। ফিঙ্গার লিকিং মানে তাহলে কি? ফিঙ্গার লিকিং দুইটা শব্দ মিলে মিন করতেছে কি? টেস্টি মিন করতেছে। এরকম ফিঙ্গার লিকিং। তারপর তোমার এদিকে কি বললাম, ওই যে সুদূর প্রসারী, ইংলিশটা হচ্ছে ফার রিচিং। সুদূর প্রসারী চিন্তা, মানে যে চিন্তা অনেক দূর গিয়ে কি হবে না হবে এমন বিষয়গুলোকে কেন্দ্র করে ওটাকে কি বলে? ফার রিচিং বলে। তাহলে ফার রিচিং দুটো মিলেই কি মিন করতেছে? সুদূর প্রসারী একটা শব্দ মিন করতেছে। এরকম ফার রিচিং। তারপর হচ্ছে কি মাল্টি স্টোরি অথবা হাই রাইজ বিল্ডিং বলে, ঠিক আছে। তারপর হচ্ছে কি সুস্বাদু বলতে কি আমরা ফিঙ্গার লিকিং বললাম, অথবা কি মাউথ ওয়াটারিং বলে, বা জিভে জল এসে যায় বলি আমরা এত বলে। খুবই সুস্বাদু বলে কি বলে? ইট ইজ মাউথ ওয়াটারিং। এই শব্দটা মাউথ হাইফেন দিয়ে ওয়াটারিং লিখবো আমরা। এগুলোকে বলে কি? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। আমরা কি লিখছি? কয়েকটা শব্দ আমি লিখে দিচ্ছি, তোমরা এই ধরনের শব্দগুলো কালেক্ট করে পড়তে হবে থেকে, ওই গুগল থেকে। মাউথ ওয়াটারিং, এগুলাকে আমরা কি বলতে হবে? কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। ফিঙ্গার লিকিং, তারপর হচ্ছে কি মাল্টি স্টোরিড। বানানটা দুই রকমই হয়, দুই দেশে দুই রকম করে, আমরা এভাবে মনে রাখবো। তাহলে তোমরা গুগলে কিভাবে সার্চ করবে? যে কমন কম্পাউন্ড অ্যাডজেক্টিভস ইন ইংলিশ লিখে সার্চ করলে আপনার তালিকা চলে আসবে। ওই তালিকা থেকে কিছু শব্দ আমরা শিখে রাখবো। এই হচ্ছে মডিফাই দ্য নাউন উইথ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এবার আসি আমরা আরেকটা শর্তে যাই। যদি বলো যে মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, অনেক সময় এটা বলা থাকে নাউন অ্যাডজেক্টিভ। এটা কেমন? যখন আমাদেরকে নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন আমরা কি করবো? কিভাবে আনসার করবো?
যে ইংরেজিতে কখনো কখনো নাউনটাই এক মানে দুইটা নাউন পাশাপাশি বসলে তখন প্রথম নাউনটা দ্বিতীয় নাউনের পরিচয় হয়, দ্বিতীয় নাউনকে মডিফাই করার জন্য ব্যবহার হয়। যেমন আমি বলি যে প্লাস্টিক ফার্নিচার, প্লাস্টিক ফার্নিচার মানেটা কি বলতো? প্লাস্টিকের তৈরি ফার্নিচার। তাহলে প্লাস্টিক জিনিসটাই হচ্ছে একটা ম্যাটেরিয়ালের নাম, প্লাস্টিক নিজে একটা নাম। আবার প্লাস্টিক ম্যাটেরিয়ালস বললে ম্যাটেরিয়াল একটা নাম। তাহলে প্লাস্টিক ম্যাটেরিয়াল মানে কি? প্লাস্টিকের তৈরি ম্যাটেরিয়াল। তাহলে প্লাস্টিক শব্দটা এখানে হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। আমি বুক শপ, বুক হচ্ছে একটা জিনিসের নাম, শপ একটা জিনিসের নাম, কিন্তু বুক শপ যখন বললো বুকটা ওই শপের পরিচয়, কি টাইপের কোন ধরনের দোকান সেটা বোঝাচ্ছে। এভাবে করে যখন দুইটা নাউন একসাথে বসে প্রথম নাউনটা দ্বিতীয় নাউনকে মডিফাই করে তখন এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন ইউজ করতে হবে কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, ঠিক আছে? তাহলে আমরা নাউন অ্যাডজেক্টিভ শিখে গেলাম। যেমন ফুড অ্যাডাল্টারেশন, ফুড তো একটা ম্যাটেরিয়ালের নাম, একটা জিনিসের নাম, কেমন খাদ্যদ্রব্য। আর ফুড অ্যাডাল্টারেশন একটা নাউন, কেমন ভেজাল, ভেজালকরণ। তাহলে খাদ্যে ভেজাল মানে খাদ্যকে কেন্দ্র করে যে ভেজাল, কেমন? তাহলে ফুড শব্দটা এখানে অ্যাডাল্টারেশনের ধরন বোঝাচ্ছে। তাহলে ফুড অ্যাডাল্টারেশনের মধ্যে ফুড শব্দটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। এবার বুক শপ, ফুড অ্যাডাল্টারেশন, কেমন? তারপর হচ্ছে রোড কনস্ট্রাকশন, কেমন মানে কি রাস্তা নির্মাণ। তাহলে এভাবে বলে, ঠিক আছে? যখন নাউন একটা নাউন অপর নাউনের আগে বসে ওই নাউনকে বিশেষিত করে ওটাকে নাউন অ্যাডজেক্টিভ বলবে। কেমন? এগুলো খুবই অল্প স্বল্প আসে। যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা একটা জাতির নাম বা একটা ভাষার নাম। সরাসরি বাংলা ল্যাঙ্গুয়েজ যখন বলবে তখন বাংলা শব্দটাই কি ওই ল্যাঙ্গুয়েজের পরিচয় বোঝাচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজ, কেমন? তাহলে বাংলা শব্দটা ওই ল্যাঙ্গুয়েজের এখানে কি বিশেষণ, তার মানে এটা হচ্ছে কি নাউন অ্যাডজেক্টিভ। এভাবে করে আমরা নাউন অ্যাডজেক্টিভ বললে এভাবে করে আনসার করে দেবো। তাহলে আমরা মডিফাই দ্য নাউনের আরেকটি শর্ত পড়ে ফেললাম। এবার আসি মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল বললে কিভাবে আনসার করব। পার্টিসিপল বললে তাও আমরা কেমন, ওই যে প্রথমে মডিফাই দ্য নাউন বললে আমরা কি বলেছিলাম, সাধারণত আমরা কেমন প্রশ্ন করে উত্তর বের করবো, কেমন প্রশ্ন করবো কিন্তু উত্তর দিব ভার্ব আইএনজি বা ভার্ব 3 দিয়ে, এটাকে বলে পার্টিসিপল। মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল যখন বলবে তখন আমরা আনসার করবো কিভাবে? আমরা প্রথমে কেমন প্রশ্নটা করব, কেমন প্রশ্নটা করে উত্তর দিব, দিতে হবে কি দিয়ে, মানে আমার মন যা চাই যা মিলে তাই আনসার করা যাবে না। তখন তোমাকে ভার্ব পাস্ট পার্টিসিপল মানে V3 দিয়ে অথবা ভার্ব প্লাস আইএনজি দিয়ে আনসার করতে হবে। এর নাম হচ্ছে পার্টিসিপল। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আমরা আর ক্লিয়ারলি বুঝবো। আমাদের কি বলা আছে? মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল বলা আছে। উই প্রেফার ইন্ডিজিনাস গুডস টু ড্যাশ গুডস। আমি গুডস লিখে লিখতেছি তোমাদের বোঝার জন্য, গুডস। তাহলে উই প্রেফার ইন্ডিজিনাস গুডস, আমরা দেশীয় গুডস, দেশীয় জিনিসপত্র আমরা বেশি পছন্দ করি। টু প্রেফারের পরে যখন টু থাকে, টুর মিনিং হয় চেয়ে। কিসের চেয়ে? কেমন গুডসের চেয়ে। তাহলে এখানে মডিফাই দ্য নাউন, মডিফাই দ্য নাউন বলা আছে। তাহলে কেমন গুডস, কেমন গুডসের চেয়ে দেশীয় পণ্যকে আমরা বেশি পছন্দ করি। তাহলে আমরা কি লিখলাম? উই প্রেফার ইন্ডিজিনাস গুডস, আমরা দেশীয় পণ্যকে বেশি পছন্দ করি। টু প্রেফারের পরে টু থাকলে টুর অর্থ হয় চেয়ে। তাহলে চেয়ে কিসের চেয়ে? গুডসের চেয়ে আবার বলছে। তাহলে আমরা যেহেতু মডিফাই দ্য নাউন বলছে, মডিফাই দ্য নাউন বলে আমরা কেমন প্রশ্ন করব? কেমন গুডসের চেয়ে আমরা দেশীয় গুডসকে পছন্দ করি। এবার আমাদের কেমন প্রশ্নটা করে উত্তরটা বের করতে হবে। তাহলে কেমন প্রশ্নটা করলাম আমরা, কেমন গুডস বললাম, কিন্তু কেমন গুডসের উত্তরটা দিতে গিয়ে
মডিফাই দ্য নাউন বললে আমরা কেমন কেমন প্রশ্নটা করে উত্তরটা দিলেই হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু আমাদেরকে শর্ত দিয়ে আছে, মডিফাই দ্য নাউন বলে শেষ করে দেয় না, এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, কি বলছে, উইথ পার্টিসিপল। তখন এখন আমাদেরকে একটা শর্ত দেওয়ার কারণে আমরা কেমন প্রশ্ন উত্তর দিব, তবে দিতে গিয়ে অবশ্যই ভার্ব আইএনজি অথবা V3 দিই। এখন মনে করো আমি বিদেশি কোর্সের চেয়ে সাধারণত এখানে আমাদের সায়েন্সে কি আসে যে আমরা দেশীয় পণ্যকে কেমন পণ্যের চেয়ে বেশি পছন্দ করি, বিদেশি পণ্যের চেয়ে, যদিও উল্টো হয়ে যাচ্ছে, মানে আমি একটু দেশপ্রেম নিয়ে কথা বলছি, হ্যাঁ সেই হিসেবে তাহলে আমরা বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যকে বেশি পছন্দ করি, এমনটা হওয়ার কথা আর কি। কিন্তু বিদেশি বলে আমরা এখানে লিখতাম ফরেন লিখতাম, কিন্তু ফরেন কি কোনো ভার্ব না, তাহলে ফরেন আনসার করা যাবে না। ফরেন কথাটাকে আমি ভার্ব দিয়ে কিভাবে লিখতে পারি, আমি যদি লিখি এখানে আমদানিকৃত পণ্য, আমদানি করা একটা কাজ, তাহলে আমদানিকৃত পণ্য লিখলে হয়ে যাচ্ছে ইম্পোর্টেড। ইম্পোর্টেড বললে কি হলো, ভার্ব ইডি হলো, মানে পাস্ট পার্টিসিপল হলো, তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল হওয়ার কারণে পার্টিসিপলের শব্দটাও হয়ে গেল, কেমন প্রশ্নের উত্তরটাও হয়ে গেল। এভাবে করে যখন মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল বলবে, কেমন প্রশ্ন করব, কিন্তু উত্তর দিতে গিয়ে কি দিয়ে দিতে হবে, হয় ভার্ব আইএনজি দিয়ে অথবা V3 দিয়ে। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে যাবে, মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল হয়ে যাবে। তবে এখানে আমি কি পাস্ট পার্টিসিপল দিয়ে করবো আনসার নাকি ভার্ব আইএনজি দিয়ে করবো, সেটা হচ্ছে একটা বিষয়। যদি আমরা দেখি যে নাউনটার সাথে ওই কেমন প্রশ্নের উত্তর যেটা আসবে আমাদের মনে, ওই কাজটা যদি সে করে তাহলে আইএনজি হয়, না করলে V3 হয়। যেমন মনে করেন এখানে আমি বললাম যে যে আমরা আমদানিকৃত পণ্যের চেয়ে দেশীয় পণ্য বেশি পছন্দ করি, তাহলে আমদানিকৃত, আমদানি কি গুডসে করছে না, গুডস তো আমরা নিজে নিজে আমদানি করতে পারে না, এই জন্য আমরা কি করলাম, এটাকে পাস্ট পার্টিসিপল করলাম। যদি এমন কোনো কিছু আসতো যেটা নিজে নিজে কাজ করে, তাহলে আমরা আইএনজি লিখতাম। আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে প্রয়োজনে ওটাও নোট করে রাখি আমরা। সত্যটা একই রকম থাকবে, দেখুন আমি সত্যটা রেখে দিচ্ছি, প্রি-মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল, আমি এটা রেখেই দিলাম। We should not get on a dash bus. বললো we should not get on a dash bus। তা dash bus মানে কি, ড্যাশের মধ্যে আমি বলবো কি, যেহেতু মডিফাই দ্য নাউন বলছে, তাহলে কেমন প্রশ্নটা করব, আমাদের উচিত নয় উঠা, গেট আপ মানে উঠা, আমাদের উচিত নয় উঠা কেমন বাসে, যেহেতু মডিফাই দ্য নাউন বলছে কেমন প্রশ্ন করব, কেমন বাস, কেমন উত্তরটা দিতে গিয়ে আমরা কি করবো, এবার আমরা কি বড় বাস, ছোট বাস, বা তোমার অনেক বেশি জনবহুল বাস, সেটাও তো হতে পারে, আমরা সেটা আনসার করতে পারবো না। এখানে কীভাবে আনসার করতে হবে, যে আমাদেরকে অবশ্যই হয় V3 দিয়ে অথবা ভার্ব আইএনজি দিয়ে আনসার করতে হবে। তাহলে কেমন বাস ওটা উচিত নয় আমাদের, সাধারণত আমরা বলবো কি চলমান বাস। কেমন, তো চলমান হলে চলার কাজটা কে করে, বাস নিজেই তো চলে আমরা বলি, তাই না, বাসটি চলছে আমরা বলি না, চলে। তাহলে যদি সে কাজ করে তখন ওই ভার্বটা আইএনজি হবে, আইএনজি দিয়ে আনসার করতে হবে পার্টিসিপলটা। তাহলে কি বলতে হবে, রানিং বাস, উই শুড নট গেট অন আ রানিং বাস। কেমন, এভাবে করে আমরা মডিফাই দ্য নাউন উইথ পার্টিসিপল করলে আনসারগুলো করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা নেক্সট আরেকটি শর্তে যাই, সেটা হচ্ছে কি, মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বলার কারণে, ক্লজ শব্দটা একটু মনে রাখবো আমরা এখানে। মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বলে, কখনো কখনো রিলেটিভ ক্লজ বলে, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ, আমরা দুটোই মনে রাখবো। অ্যাডজেক্টিভ ক্লজ অথবা রিলেটিভ ক্লজ যদি বলে আমাদেরকে, সেক্ষেত্রে আমরা কি দিয়ে আনসার করব, মনে রাখতে হবে মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বললে আমরা হু বা হুইচ দিয়ে আনসারটা শুরু করব। হু বা হুইচ দিয়ে পুরো একটা তথ্য দিব, মানে আগের যে ব্যক্তি, বস্তু, জায়গা থাকবে সে তার সম্পর্কে একটা হু বা হুইচ দিয়ে পুরো একটা তথ্য দিলেই আমাদের কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, people, এখানে বলা আছে কি, পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করছি, উইথ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ লেখা উচিত। তাহলে পিপল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বলা আছে। এরপর often face flowers or
সাইক্লোন। বলো যে কি পিপল পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু মডিফাই দ্য নাউন বলছে কেমন মানুষ, কেমন পোস্ট বলার কারণে আমরা আগের নাউনটা নিয়ে কাজ করছি এখানে। আগে বলেছিলাম প্রি হলে পরেরটাকে নিয়ে কাজ করতে হবে, পোস্ট বললে আগেরটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে কেমন মানুষগুলো প্রায় সময় বন্যা এবং ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়, বা কোন মানুষগুলো, মানে সবসময় কেমন বলতে হবে এমনটা না, আমরা মানে পিপলের পরিচয়টা দিব, আমরা পরিচয়টা দিব। কোন মানুষগুলো বা কেমন মানুষগুলো প্রায় বন্যা এবং ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়। এখন এই কেমন বা কোন মানুষগুলোর উত্তর দিতে গিয়ে আমাদেরকে কি দিয়ে দিতে হবে, হু বা হুইচ দিয়ে শুরু করতে হবে আমাদের আনসারটা। হু বা হুইচ দিয়ে শুরু করলেই আমাদের শর্ত পূরণ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তাহলে আমরা কি বলবো, যেই সকল মানুষ নদীর আশেপাশে থাকে, সমুদ্রের আশেপাশে থাকে বা উপকূলীয় অঞ্চলে থাকে, এটা বললে হয়ে যাচ্ছে না? তাহলে হু হুইচ দিয়ে শুরু করলে হয়ে যাবে আমাদের। কিভাবে বলবো আমরা, পিপল হু লিভ ইন কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়া মানে হচ্ছে উপকূলীয় অঞ্চল। পিপল হু লিভ ইন কোস্টাল এরিয়া, অথবা পিপল হু লিভ বিসাইড রিভার্স অ্যান্ড সিজ। বিসাইড রিভার্স অ্যান্ড সিজ, তো কোস্টাল শব্দটা তারা যদি জানা না থাকে তো আমি আরো সোজা করে লিখে দিব, অসুবিধা কি? কিন্তু আমাদের শর্ত পূরণ করলে আমাদের আনসারটা হয়ে যাবে এখানে। হু লিভ, যারা থাকে, বিসাইড রিভার্স অর সিজ, ব্যাস হয়ে গেল আমাদের আনসারটা। তাহলে যখন আমাদের বলবে মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, এভাবে করে আমরা হু হুইচ দিয়ে পুরো একটা কথা বলবো। আগে যে নাউনটা থাকবে, ব্যক্তি বস্তু প্রাণী যেটাই থাকবে তার একটা পরিচয় দিতে হবে। পরিচয় দিতে আমরা হু হুইচ দিয়ে পুরো একটা সেন্টেন্স আকারে দিব। সেন্টেন্স আকারে দিলে এটা কি হয়ে যাবে, হু বা হুইচ দিয়ে শুরু করলেই এটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ হয়ে যাবে। এভাবে করে আমরা তাহলে অনেকগুলো শর্ত পড়লাম মডিফাই দ্য নাউনের। আর একটা বা দুটো শর্ত বাকি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাস করবো ইনশাল্লাহ। আজকের এই ক্লাসটি এতটুকুই। আসসালামু আলাইকুম।